হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। বরাবরের মতো আজকেও আমি আলোচনা করব 2017-18 সেশনের মেডিকেল অ্যাডমিশন টেস্টের ইংরেজি কোশ্চেন অংশটুকু। এই কোশ্চেনটা আমরা খুব বিস্তারিতভাবে অ্যানালাইসিস করব এবং কোন জায়গা থেকে বারংবার কোশ্চেন আসে সেই জায়গাগুলো আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে কোশ্চেনে চলে যাওয়া যাক। প্রথম কোশ্চেনটা দেখো, ভয়েস থেকে আসছে। বলছে যে কোনটা সঠিক অ্যাক্টিভ সেন্টেন্স, মানে কোনটা সঠিক অ্যাক্টিভ সেন্টেন্স, এই প্যাসিভ সেন্টেন্সটার সঠিক অ্যাক্টিভ সেন্টেন্স কোনটা হবে? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ যাই করতে যাই না কেন, আমাদের প্রধান কাজ হবে সাবজেক্ট অবজেক্ট চেনা। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইংলিশ ইজ স্পোকেন, এটা পুরোটাই ভার্ব অংশ। অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু কি নাই এখানে? অবজেক্ট নাই। তাহলে আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে যাব, যখন দেখব অবজেক্ট থাকবে না, তখন অবজেক্ট ধরে নিতে হয়। কি করতে হয়? ধরে নিতে হয়। তাহলে ইংরেজিটা ইজ আছে, অ্যাম ইজ আর কোন টেন্সে থাকে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কারণ আমরা প্রেজেন্ট ইনডিফিনিটকে যদি প্যাসিভ করতে যাই অ্যাম ইজ আর ব্যবহার করি। তাহলে যেহেতু ইজ আছে, তার মানে মনে করতেই হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, তাই কি না? তাহলে এখানে আমরা দেখব যে অবজেক্টটা কাকে নেওয়া যায়। তাহলে স্পোক মানে কি? কথা বলা। কে কথা বলে ইংরেজিতে? মানুষ। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি কি? পিপল। তাহলে আমরা লিখব কি? তাহলে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে স্পিক্স কেন হইল না? কারণ কি? পিপলটা হচ্ছে প্লুরাল, এই জন্য ভার্বের সঙ্গে এস বা ইয়েস হবে না। বুঝছো বিষয়? তাহলে অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশ স্পোক বা স্পিক ইংলিশ এমনটা করা যাবে না, কারণ আমাদের সাবজেক্ট বসাইতে হবে। তাহলে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। পরের কোশ্চেনটা দেখো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স গিভেন বিলো? নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? তাহলে আমি প্রথমে এই কোশ্চেনটা সলভ করার আগে তোমাদের একটা ট্রিক শেখাই। সেটা হচ্ছে, যখন আমরা কোনো সেন্টেন্স লিখব, সেন্টেন্সের সব পার্সন ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। 1 2 3 অর্থাৎ কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। একটা সেন্টেন্সে যখন দেখব তিনটা পার্সনে আছে, সেন্টেন্সটা দ্বারা যদি দোষ প্রকাশ করে, কি প্রকাশ করে বলো তো? দোষ। তাহলে কি হবে? 1 2 3 দোষ প্রকাশ করলে। আর যদি কোনো ভালো কথা বোঝায় তাহলে 2 3 1 হবে ভালো কথার ক্ষেত্রে বা স্বাভাবিক কোনো কথার ক্ষেত্রে। তাহলে দেখো তো, এই সেন্টেন্সে কোনো দোষের কথা বোঝাইছে? অবভিয়াসলি না। তাহলে সিকোয়েন্স হবে কি? 2 3 1। কোথায় আছে 2 3 1? দেখো তো, 2 3 1, এই যে 1 নম্বরের 2 3 1, তার মানে আনসার হবে এ, যেহেতু এই সেন্টেন্স দ্বারা কোনো দোষের কথা বোঝায় নাই। আমরা এবার 3 নম্বর কোশ্চেনে যাই। Fill in the blank with an appropriate preposition. He came dash a good family. He came dash a good family. তাহলে আমরা জানি কি, যদি কোনো উচ্চ পরিবার বা ভালো পরিবার, কোনো পরিবার থেকে উঠে আসা বোঝায়, জন্মগ্রহণ করা বোঝায়, তাহলে কেম বা কাম অফ হয়। কি হয়? কাম অফ। কামের পর অফ ব্যবহার করতে পারো, আবার অফও ব্যবহার করতে পারো, কিন্তু কাম যখন অফ হবে তখন ঘটে যাওয়া অর্থে ব্যবহৃত হয়। আমরা হ্যাপেন বলি না, সেই ক্ষেত্রে আমরা কাম অফ ব্যবহার করতে পারি। কিন্তু কাম অফ যদি হয় তখন কোনো পরিবার থেকে জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হবে। হি কেম অফ আ গুড ফ্যামিলি। তাহলে আনসার কোনটা হবে? কেম অফ। সে একটা ভালো পরিবার থেকে এসেছে। দেখো, আমি তোমাদের বলি যে মেডিকেলের ট্রান্সলেশন থেকে কিন্তু 2-1টা কোশ্চেন আসে, এমনকি 3 4 5টাও কোশ্চেনও আসে, দেখবা। এই জন্য ট্রান্সলেশন অর্থাৎ বিশেষ করে প্রভার্বগুলো ভালো করে দেখবা। তুমি কি আজ রাতে আসবে, তার মানে আসবে ফিউচার টেন্স না? তাহলে ফিউচার টেন্স হলে অবশ্যই শ্যাল উইল দ্বারা শুরু হবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, তাই কি না? দেখো তো কোথায় আছে এই স্ট্রাকচারটা? উইল ইউ কাম টুনাইট, উইল ইউ কাম টুনাইট, উইল ইউ কাম টুনাইট। তাহলে দেখো, টুডে নাইট হবে না, দিস নাইট হবে না, যেহেতু আজ রাতের কথা বলছে। আজ রাত মানে কি? টু নাইট, তাই কি না? তাহলে আমরা কি লিখবো? উইল ইউ কাম টুনাইট, উইল ইউ কাম টুনাইট। এখানে কামস একটাতে দেওয়া ছিল, হ্যাঁ, এই জন্য উপরেরটা হবে না, হবে কোনটা? এটা। তাহলে উইল ইউ কাম টুনাইট, তুমি কি আজ রাতে আসবে?
এরপরে কোশ্চেনটা দেখো, এটাও কিন্তু ট্রান্সলেশন থেকেই আসছে, ডাক্তার ডাকো। তাহলে কাউকে ডাকা অর্থে কল ইন হয়, কি হয়? কল ইন। তাহলে ডাক্তার ডাকো তার ইংরেজি কি হবে? কল ইন আ ডক্টর। এটা কিন্তু প্রায় আসে, কল ইন আ ডক্টর, ডাক্তার ডাকো, কল ইন আ ডক্টর। এখন তোমরা বলতে পারো কল ইন ডক্টর কেন হইল না? ডাক্তার ডাকো বলছে, তাহলে একটা ডাক্তারকে ডাকতে তো বলে নাই। মনে রাখবা কমন নাউন, ডক্টর কি কমন নাউন, যতগুলো কিছু পেশা বোঝাবে যে নাউনগুলো দ্বারা সেগুলো কমন নাউন। আর কমন নাউন কখনো ডিটারমিনার ছাড়া বসে না। তার মানে আমরা এই যে ডক্টরের পূর্বে কোনো ডিটারমিনার নাই, এই কারণে এই সেন্টেন্সটা ভুল। বুঝাইতে পারছি বিষয়? তাহলে কল ইন আ ডক্টর, তাহলে ডক্টরের পূর্বে আমরা কি করছি? একটা ডিটারমিনার ব্যবহার করেছি। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখো। তোমরা যদি না বোঝো কোনো কোশ্চেনে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্টটা করে দিবা, কোন জায়গায় বোঝো নাই আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই করব। তার পেশা কি? এই বাক্যটির ইংরেজি অনুবাদ, তার মানে এটাও ট্রান্সলেশন থেকে আসছিল কোশ্চেনটা। বলো দেখি কোনটা হবে আনসার? হোয়াট ইজ হিজ পজিশন, হোয়াট ইজ হিজ ক্যাপাসিটি, হোয়াট ডাজ হি ডাজ, কোনটা হবে? এই সেন্টেন্সটা এমনিতেই ভুল, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্বের সঙ্গে কখনো এস বা ইয়েস হয় না। তাহলে হোয়াট ইজ হি, যদিও অড শোনাচ্ছে কিন্তু আসলে এটাই হবে সঠিক আনসার। হোয়াট ইজ হি, সে কি, তার মানে কি? সে তার পেশাকে বোঝানো হয়েছে, অর্থাৎ তার পেশা কি। 6 নম্বর কোশ্চেন শেষ এবং 7 নম্বর কোশ্চেনে দেখো, বলছে কার্টিয়াস। এই ওয়ার্ডটা প্রায় কিন্তু আসে বিসিএস মেডিকেলে, অনেকবার আমরা দেখছি কার্টিয়াস। এর সিনোনিম কি? সিনোনিম চাইছে, তাহলে সিনোনিম আমরা জানি ইন্টেলিজেন্ট মানে কি? মেধাবী, এটা হবে না। ওয়েল অফ মানে সচ্ছল, তাই কি না? ওয়েল অফ মানে কি? সচ্ছল। পোলাইট মানে কি? নম্র। কাইন্ডনেস মানে কি? দয়া, দয়া তো বুঝাবে না, তাহলে কার্টিয়াসেরও সিনোনিম কি হবে? পোলাইট। আমরা 8 নম্বর কোশ্চেনটা দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স চুজ করতে বলছে, আমি বললাম না প্রভার্ব পড়বা, সেটা কারেক্ট সেন্টেন্স আকারেও আসতে পারে, আবার ট্রান্সলেশন হিসেবেও আসতে পারে। তাহলে আমরা প্রভার্ব পড়ছি সবসময় যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স, অল দ্যাট গ্লিটার্স, মনে রাখবা এস থাকবে, ইজ নট গোল্ড। হ্যাঁ, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। অ্যান অ্যান্টোনিম ফর স্মার্ট, স্মার্টের অ্যান্টোনিম কি? স্মার্ট মানে কি? চালাক। এর অ্যান্টোনিম কি হবে সেটা দেখো। ইরিলেভেন্ট মানে অসম্পৃক্ত, মানে কোনোটার সঙ্গে সম্পৃক্ত নয়। বোরিং মানে কি? বিরক্তিকর। এরপরে কি বলছে? স্টুপিড, স্টুপিড মানে কি? বোকা। এটাই হবে অ্যান্টোনিম। স্মার্টের অ্যান্টোনিম কি? স্টুপিড। এরপর 10 নম্বর কোশ্চেনটা দেখো, ভাবছি আমি যদি রাজা হতাম, ভাবছি আমি যদি রাজা হতাম। তাহলে আমরা এই সেন্টেন্সটা তোমরা অনেকবার পড়ছো কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে, রাইট ফর্ম ভার্বে যে আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে আই উইশ আই ওয়ার এ কিং, এটা হবে আনসার। বুঝছো বিষয়? কেউ আবার চুজ করতে চাবা আই উইশ আই ওয়াজ এ কিং, কারণ আই এর সঙ্গে ওয়াজ বসে, ওয়ার বসে না। কিন্তু যদি তোমরা মনে রাখবা ইফ, আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, এদের পর সাবজেক্ট যাই হোক না কেন, যদি এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ওয়ার বসাইতে হয়। কি বসাইতে হয়? ওয়ার, নট ওয়াজ। সাবজেক্ট যাই হোক না কেন। দেখো, দ্য কনভিক্ট অ্যাপিয়ার্ড, দ্যাটস দ্য কোর্ট। বলছে এখানে কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি হবে? দেখো আমি তোমাদের বলি, অনেকে চুজ করবা দ্য কনভিক্ট অ্যাপিয়ার্ড, দ্যাটস দ্য কোর্ট, ইন দ্য কোর্ট, অ্যাট দ্য কোর্ট, এগুলো ব্যবহার করতে চাবা, কিন্তু একটাও হবে না, হবে কি? বিফোর। কারণ কি? অ্যাপিয়ার্ড বিফোর কখন বসে? অ্যাপিয়ার্ড বিফোর বসে কারোর সামনে উপস্থিত হওয়া অর্থে, ইন ফ্রন্ট অফ অর্থে আমরা বিফোরটা ব্যবহার করব। তাহলে এখানে কার সামনে উপস্থিত হওয়া বুঝাইছে? বিচারকের সামনে, কোর্টের সামনে তাকে কি করা হয়েছে? হাজির করা হয়েছে। তাহলে কারোর সামনে উপস্থিত হওয়া অর্থে অ্যাপিয়ার্ড বিফোর হবে, মনে রাখবা কিন্তু। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা দেখো, অ্যান্টোনিম অফ মডার্ন। মডার্নের অ্যান্টোনিম কি? মডার্ন মানে কি? আধুনিক, ঝাঁকানাকা টাইপের, তাই কি না? তাহলে এর অ্যান্টোনিম কি হবে বলো? আউটডেটেড। অবশ্যই কি? আউটডেটেড, কারণ অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, এটাও হতে পারে যদি আউটডেটেড না থাকতো। একদম মডার্নের পুরোপুরি অ্যান্টোনিম হচ্ছে আউটডেটেড। ঠিক আছে, মেডিভেল মানে মধ্যযুগীয়। মেডিভেল মানে কি? মধ্যযুগীয়, এটা একটা যুগের নাম। কাজটি আমি অবশ্যই করিয়ে নেব। আমি করব? অবভিয়াসলি না, কাজটি আমি অবশ্যই করিয়ে নেব। তাহলে অন্যের দ্বারা করানো বুঝাইছে।
দ্যাটস ওয়াই এটা কোন টেন্সে হবে বলো তো? এখানে আমরা পজিটিভ ভার্বের ব্যবহার করব। কোন ভার্বের ব্যবহার? পজিটিভ ভার্বের। আমরা জানি পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি হ্যাভ, লেট, মেক, হেল্প, তাই কি না? তাহলে স্বাভাবিক ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। তাহলে যেহেতু অবশ্যই আছে, তাহলে মাস্ট আছে কোন কোন সেন্টেন্সে সেটা দেখো। সাবজেক্টকে আমি না, আমি করিয়ে নেব, তাহলে আই এটা হওয়ার কোনো চান্স নেই, তাই কি না? তাহলে অবশ্যই মাস্ট আছে, এখানে নাই যেহেতু এটা হবে না। আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করব, আমি তো করব না, আমি করিয়ে নেব। তাহলে হ্যাভ ভার্বের ব্যবহার ঘটছে আই মাস্ট হ্যাভ দ্য ওয়ার্ক ডান। তাহলে আমরা নিয়ম জানি কি, হ্যাভ ভার্বের পর যদি বস্তু থাকে, কি থাকে? বস্তু, তখন ভার্বের V3 ফর্ম হয়। এই জন্য কি হয়েছে? আই মাস্ট হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নেব। এরপরে কোশ্চেনটা দেখো, তোমরা যদি তাও না বোঝো আমার ভার্বের ক্লাসটা দেখবা, সেখানে আমি পজিটিভ ভার্বের নিয়মটা খুব সুন্দরভাবে বুঝাই দিছি, সেখান থেকে বুঝে নিতে পারবা। দেখো, হেয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, এই যে সেন্টেন্সের মধ্যে আমার জিরান এবং পার্টিসিপল ফাইন্ড আউট করার ক্ষেত্রে একটা ছোট্ট ক্লাস নেওয়া আছে। সেই ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে 100% জিরান এবং পার্টিসিপলের যত সমস্যা আছে সবগুলো তোমাদের সমাধান হয়ে যাবে। তাহলে কি বলছি, সেখানে আমি একটা ট্রিক বলছিলাম। ট্রিকটা হচ্ছে এমন যে আমরা যদি দেখি ভার্বের সঙ্গে আইএনজি আছে, ওই অংশে আর কোনো ভার্ব নেই, তাহলে সেটা পার্টিসিপল। সেটা কি? পার্টিসিপল। জিরান আর পার্টিসিপলের মধ্যে কনফিউশন হয়, যদিও এখানে জিরান নাই, তার মানে নিশ্চিন্তে সেটা কি? পার্টিসিপল। মানে ভার্বের সঙ্গে আইএনজি, সেটা জিরান্ডও হইতে পারে, পার্টিসিপলও হতে পারে। যদি আমরা দেখি কখনো যে ভার্বের সঙ্গে আইএনজি আছে, ওই অংশের মধ্যে, ওই ফ্রেজ বা ক্লোজের মধ্যে আর কোনো ভার্ব নেই, তাহলে অবশ্যই সেটা হবে কি? পার্টিসিপল। আর যদি ভার্বের সঙ্গে আইএনজির পর ওই অংশের মধ্যে আরও ভার্ব থাকে, তখন হবে জিরান। যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সের মধ্যে দেখো ওয়াকিং আছে ভার্বের সঙ্গে আইএনজি, এরপরে আবার একটা ভার্ব আছে, তার মানে এটা কি? জেরান্ড। বুঝছো বিষয়? 15 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে অল স্পোক ইন হিজ ফেভার, সবাই তার পক্ষে কথা বলতেছে। এখানে অলটা কোন পার্টস অফ স্পিচ? স্পোক যদি ভার্ব হয়, অলটা কি? সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় দুটো জিনিস বসতে পারে, একটা নাউন আর নতুবা প্রোনাউন। তাহলে দেখো নাউন নতুবা কি? প্রোনাউন। তাহলে অল কখনো প্রোনাউন হইতে পারে না, কারণ মানুষের পরিবর্তে যেহেতু ব্যবহৃত হচ্ছে, মানুষ যেহেতু নাউন, নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা কি? প্রোনাউন। সবাই বুঝতে পারছো? এই যে আমরা 15টা কোশ্চেন সলভ করলাম, এখান থেকে অনেকগুলো জিনিস আমরা শিখতে পেলাম। পরবর্তী কোনো কোশ্চেন সলভ ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।